আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, সব অপরাধীদের বিচার করা হবে বললেন প্রধান উপদেষ্টা। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ জনদাবি নিয়ে দেশজুড়ে বিএনপির 8 দিনের কর্মসূচি শুরু। 6 জেলায় সমাবেশ আজ। বিডিআর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আইনের ঊর্ধ্বে গিয়ে মুক্তি না দেওয়ার আহ্বান শহীদ সেনা পরিবারের সদস্যদের। অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি। 1 মাসও খোঁজ মেলেনি অভিমান করে ঘর ছাড়া কলেজ ছাত্রী শেফার। কোনো কুল কিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। এবং যমুনা রেল সেতু দিয়ে আজ থেকে শুরু হলো ট্রেন চলাচল, উচ্ছ্বাসিত যাত্রীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিরোধী মত দমনের টর্চার সেল, আয়নাঘর তৈরি সহ নানা অপকর্মের মাধ্যমে দেশে আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। এমন অপরাধের সাথে জড়িত প্রত্যেকের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের ডিজিআইএফ যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র্যাব 2 ও র্যাব সদর দফতরের গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের কয়েকজন উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে এমন অসংখ্য আয়নাঘর রয়েছে যার প্রকৃত সংখ্যা এখনো অজানা। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ ওঠে। তুলে নেওয়া সেসব মানুষদের অনেকে বহুদিন পর পরিবারের কাছে ফিরে এলেও এখনো খোঁজ মেলেনি অনেকের। নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নাই। সন্ত্রাসী, জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলবে 700, কেউ বলবে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র প্রতিরোধ, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আজ থেকে শুরু হয়েছে বিএনপির দেশব্যাপী সমাবেশ কর্মসূচি। প্রথম দিনে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা যোগ দিয়েছেন। 25 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 64 জেলায় সমাবেশের কর্মসূচিতে মহাসচিব সহ সিনিয়র নেতারা অংশ নেবেন। জনসম্পৃক্ত ইস্যু সামনে আনার পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিএনপির এই কর্মসূচি বলে জানা গেছে। নীতি নির্ধারকরা জানিয়েছেন, জেলা সমাবেশের মাধ্যমে জনসমর্থন আদায়ের পাশাপাশি নেতাকর্মীদের সংগঠিত করাও বিএনপির লক্ষ্য। সুস্থ হওয়ার পর চিকিৎসকরা অনুমতি দিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। যেসব পরীক্ষা নিরীক্ষা দেয়া হয় সেগুলো নিয়মিতই করানো হয়, সেই অনুযায়ী চিকিৎসা চলছে। এ সময় তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন এই মুহূর্তে তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। ম্যাডাম কবে নাগাদ দেশে যাবে, এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। পিলখানায় সেনা হত্যা মামলায় ন্যায় বিচারের স্বার্থে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং অন্য আসামিদের যেন আইনের বাইরে গিয়ে ছেড়ে না দেওয়ার দাবি জানিয়েছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলায় দায়েরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়, ভীতি, হয়রানি ও হুমকি দিয়ে আসছে। রাজধানীর রাওয়া ক্লাবের শহীদ সেনা পরিবারের সদস্যদের নিয়ে গঠিত নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। দাবি আদায়ের নামে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে নৃশংসভাবে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। পতিত স্বৈরাচারের আমলে স্বজন হত্যার বিচার চাওয়ার সুযোগ না থাকলেও জুলাই অভ্যুত্থানের পর সেনা কর্মকর্তা হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে আবারও মাঠে নামেন শহীদ পরিবারের সদস্যরা। ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিডিআর হত্যা মামলা দায়েরের পর থেকেই তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। হত্যা মামলায় যারা রয়েছে, অর্থাৎ যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদেরকে যেন আইনের ঊর্ধ্বে গিয়ে ছেড়ে দেয়া না হয়। আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। সেনা সদস্যদের হত্যাকাণ্ডের দিন 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আশা করছি যে এবার কমিশন একটা ভালো আমাদেরকে রেজাল্ট দিবেন এবং পরবর্তীতে যদি কোনো নতুন দল আসেন, ওনাদের কাছে আমাদের একই দাবি থাকবে। যদি এইবারও না হয়, আমাদের দাবি আমরা অক্ষুণ্ণ রাখবো। এ সময় অবিলম্বে পিলখানায় সেনা সদস্যদের হত্যাকারীদের বিচার কাজ দ্রুত শেষ করারও তাগিদ দেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে খুলনা, খাগড়াছড়ি, জামালপুর ও গাজীপুরের আরও 74 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ফ্ল্যাট বাড়িতে 2.5 ঘন্টা অভিযান চালিয়ে মোংলার আওয়ামী লীগ নেতা নাসির হাওলাদারকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এছাড়া গত 24 ঘন্টায় খুলনার বিভিন্ন এলাকা থেকে কাউন্সিলর, পরিবহন শ্রমিক নেতা ও যুবলীগ নেত্রী সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সকলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের 13 কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত 4 দিনে জেলায় গ্রেফতারের সংখ্যা 34 জন। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, দেশে অস্থিতিশীলতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। জামালপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানের 4র্থ দিনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট গ্রেফতার হলো 44 জন। গাজীপুর মহানগরের গতরাতে 40 জন এবং জেলার বিভিন্ন থানায় 8 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আনসার সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আলোচনা চলছে, কিন্তু তাদের অযৌক্তিক কোনো দাবি মানা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে আনসার ভিডিপির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী ও 45তম সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। দেশ গঠনে বাংলাদেশ আনসার বাহিনীর অগ্রণী ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গনি ও আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে। ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করে। যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তার বিবেচনা করা হবে না।
প্রায় 1 মাস ধরে নিখোঁজ কলেজ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস শেফা এক কাপড়ে রাগ করে বাসা থেকে বের হওয়ার পর থেকে শেফার অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ। এর মধ্যে তাকে পাওয়া গেছে বলে পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। মনির হোসেন তোপর রিপোর্ট। কিভাবে তোর মায়ের না দেখে থাকিস মা, আমার মাফ করে দে, তুই যেখানে থাকিস মায়ের কাছে আয় মা। অভিমান করে চলে যাওয়া একমাত্র মেয়েকে ফিরে পাওয়ার জন্য মায়ের আকুতি। আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী 16 বছরের তরুণী জান্নাতুল ফেরদৌস শেফা। আদাবরের সুনিবিড় হাউজিং এর এই বাসায় পরিবার সহ থাকত সে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় 15 জানুয়ারি রাত 10:15টার দিকে বাসা থেকে বের হয় ওই তরুণী। গায়ে ছিল খয়েরি রঙের বোরকা এবং প্রিন্টের কালো ওড়না। আমার চ্যানেলে শব্দ পাইতাম উপর থেকে, বুঝতে আব্বু আইছে, গেট খুলে দাঁড়াইতো, মানে দোতলা দিন আসতাম, কিন্তু দাঁড়ায় আছিস কেমনি বুঝলি, তোমার হাঁটা দিকে বুঝতে পারি। আমাকে সে অনেক ভালোবাসতো, আমার ছাড়া সে ভাতই খাইতো না। আমি না বকাই দিছি, ওকে আমার মায়ের ভালোবাসাটা বুঝলো না। ও যে গেছে একটাবার ফোন যদি দিত যে আম্মু আমি তোমার কাছে যাব না, আমি বাইচে আছি আম্মু, তুমি আমার চিন্তা বাদ দাও, আমি তো তারপরে মনে করতাম যে না বাইচে আছে। আমি কত জায়গায় কি করবো, আমি অসহায় হয়ে গেছি, আমি আর আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটাকে খোঁজার জন্য এখন আপনারা আমাকে একটু সাহায্য করেন, আল্লাহ আছে উপরে, আমি শুধু জানতে চাই ও কোথায় আছে। শেফার সাথে ছিল না মোবাইল কিংবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস। অনেক খোঁজার পরও পাওয়া যাচ্ছে না তাকে। পুলিশ, র্যাব সহ সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরেও তার সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ মিসিং হয়ে থাকেন, মিসিং হওয়ার সাথে সাথে কেউ যদি এরকম অজ্ঞাত ফোন নাম্বার থেকে বলে যে আমরা এখানে আছি, সেক্ষেত্রে আমরা সকলের সচেতনতা আমরা কামনা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের পোস্ট দেখে শেফাকে পাওয়া গেছে বলে পরিবারটির কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। আমরা যে বিপদে পড়ছি, বিপদে নিয়ে আমাদের ইমোশনাল নিয়ে তারা খেললো, এই খেলাটা তাদের উচিত হয় নাই। অভাবের সংসারে মেয়ের ভবিষ্যতের জন্য মাটির ব্যাংকে টাকা জমাতো মা বাবা। বিভিন্ন প্রয়োজনে সেই টাকা থেকে কিছু টাকা সরিয়েছিল শেফা। বিষয়টি জানাজানি হলে রাগ করে বাসা থেকে অভিমান নিয়ে চলে যায় ওই তরুণী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে আজ থেকে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল, আর এর মধ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল। বেলা 11:30টার দিকে নতুন এই সেতু দিয়ে প্রথম পাড়ি দেয় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। তবে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। এদিকে ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বাসিত যাত্রীরা। তারা বলছেন এতে গন্তব্যে পৌঁছাতে আগের তুলনায় কম সময় লাগবে। রেল সেতু প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহায়তায় 16,780 কোটি 96 লাখ টাকায় নির্মাণ করা হয়েছে সেতুটি। এত সুন্দর অল্প সময়ে আমরা ঢাকা যাইতে পারবো, আমি মনে করি দিন গিয়ে দিন অফিস করে আসতে পারবো, এটুকু সুবিধা অন্তত হয়েছে। এবং যাতায়াত ধরেন, এবং আমাদের বাণিজ্য ভালো যোগাযোগ হয়ে গেছে, এটা বাণিজ্য যোগাযোগ আমাদের ভালো হবে এবং উত্তরবঙ্গের উন্নয়ন হবে, এটা আশাবাদী আমরা। জীবনের প্রথম পাকা রাস্তা পেয়ে খুশি না হয়ে ক্ষুব্ধ নড়াইলের বাঁশ গ্রামের গোপালপুরের গ্রামবাসীরা। 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়কের পিচের স্তর কার্পেটের মতো উঠে আসছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দেন দরবারের ফসলে সড়ক নির্মাণে এভাবে পুকুর চুরি করায় বিক্ষুব্ধ এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি জহির ঠাকুরের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন তামান্না জেনিফার। একেবারে ঝকঝকে নতুন কালো রঙের রাস্তা, দূর থেকে দেখলে যে কারো মন গলে যাবে। অথচ রাস্তায় দেয়া পিচের স্তর একেবারে ঘরে বিছানো কার্পেটের মতো উঠে আসছে, বেরিয়ে আসছে ইটের আস্তরণ। নড়াইলের বিল এলাকা বাঁশগ্রামের গোপালপুরের 1.5 কিলোমিটার সড়কের এমনটাই হাল। মানুষরা ভোগান্তি করে যাচ্ছে, তারপরে আমরা এটা বারবার বলেছি যে একটু ভালোভাবে করে দেন, পিচ টিচ ভালোভাবে করে দেন। বহুত চেষ্টা করে এই রাস্তাটা আমরা পাশ করে আনাইছি, যে জায়গা তো যেভাবে দিয়ে গেছে রাস্তাটা করে দিয়ে যাবে যে আমরা যাতে যাতায়াত করতে পারি ভালো। এই রাস্তাটায় পিচ দিয়েছে, পিচই কোনো আঠা নেই।
প্রভাবশালী ঠিকাদার আর তার লোকেদের ভয়ে মুখ খুলতে না পারলেও গত বছরের নভেম্বর থেকে নানা জায়গায় লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। সড়কের পিচ তুলে বিক্ষোভ করেছে তারা। স্থানীয়দের অভিযোগের তীর ঠিকাদার আর এলজিইডি প্রকৌশলী বিভাগের বিরুদ্ধে। এই যে ঢালাই দেওয়ার সময় আমরা এইটা বড় খেয়াল করিনি। এই যে পাকা হয়েছে এর ভিতরে ঢুকে কেউ না দেখতে পারলে বসবেন না। আপনারা এর আগেও দেখছেন যে মনে করেন যে পিচটা একটু উঠাইলেই মনে করেন যে ভাঙে ভাঙে তুষ হয়ে যাচ্ছে। প্রতিবাদ করায় এলাকাবাসীকে দুষছেন ঠিকাদার। আমার যেটা এস্টিমেটেড ডিজাইন আছে আমার তো তার বাইরে করার কাজ, তারপরে তো মানে এত চাপাচাপির কারণে জয়ী জমানোর কারণে উঠাই ফেলা দিচ্ছে। কালকে আবার ইঞ্জিনিয়াররা যায় সারা রাস্তা আবার তেল মেরে আবার বালি মারাই দিচ্ছে। অপরদিকে নিজেদের গাফিলতি অস্বীকার করে ঠিকাদারের দুর্নীতির অজুহাত দিলেন এলজিইডির এই প্রধান নির্বাহী। ঠিকাদার চেষ্টা করে যে একটু খারাপ চালাইতে পারলে তার বেশি লাভ হবে, সে চেষ্টা করে। আবার আমরা বাধা দিই, কারণ চোর পুলিশ খেলতে হয় আর কি। তারা চেষ্টা করে, আমরা আবার বাধা দিই। সেখান থেকে হয়তো ওই বললাম 18 নিয়ে গেল, তারপরে হয়তো কিছুটা অ্যাক্টিভেট করে 19 আসে থাকলো এরকম। এলজিইডির তথ্য অনুযায়ী আউড়িয়া ইউনিয়ন থেকে সরকেলডাঙ্গা সড়কের 1.6 কিলোমিটার কাজের দরপত্র মূল্য ছিল 1,34,00,000। চলতি বছরের মে মাসের মধ্যে কাজ শেষ হবার কথা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশের আবারও রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে জনগণের কাছে মাপ চেয়ে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 71-এর চেতনা ছিল মুক্তির চেতনা, আর 72-এর চেতনা ছিল গোলামির চেতনা। শেখ হাসিনার রাজনীতির মূল নীতি ছিল বিভাজন, ধ্বংস ও গোলামি। মামুনুল হক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনগুলোতে খেলাফত মজলিস রাজপথে রক্ত ঢেলেছে, তাদের মব জাস্টিসের দোহাই দিয়ে থামানো যাবে না। বসবাস করি ফ্যাসিবাদের দোসর ভিনদেশী কিরণক ইসলাম বিরোধী অপশক্তি এর সকল রসুনের গোড়া এক জায়গায়, সব রসুনের গোড়া এক জায়গায়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের শেকরের গোড়াও সেখানে। তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না, মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না। 450 টাকার জন্য মাদারীপুর শিবচরের ভ্যান চালক মিজান গাজী হত্যায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে মিছিলটি জেলখানা মোড় থেকে উপজেলা পরিষদ চত্বর, স্বাধীনতা চত্বর সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় মানববন্ধনে নারী পুরুষ সহ 2 শতাধিক মানুষ গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উল্লেখ্য, মালামাল পরিবহনের ভাড়া বাবদ পাওনা 450 টাকা চাওয়ায় গত 6 ফেব্রুয়ারি গ্রেফতারকৃত কেরানীরহাট গ্রামের নবীনুর ব্যাপারীর ছেলে স্বাধীন, দ্বিতীয় খণ্ড ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের হান্নান ও কেরানীর ঘাট গ্রামের আল আমিন মিলে চরকান্দি গ্রামের একটি ভুট্টা খেতে নিয়ে ভ্যান চালক মিজানুরকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। খাদ্য অধিদপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তপুর কাছে। তপু, বিডিআর সদস্যরা কি বলছেন আর তাদের দাবিগুলো কি কি? ধন্যবাদ মমি। আপনি দেখতে পাচ্ছেন এই সচিবালয়ের ঠিক আগের যে ভবনটি রয়েছে খাদ্য অধিদপ্তরের, সেই ভবনটির এই সড়কের একটি পাশ সে অবস্থান নিয়েছেন বিডিআর এর চাকরিচ্যুত সদস্য সহ তাদের পরিবারের সদস্যরা। তারা যেটি এখানে বলছেন যে তাদের যে দীর্ঘ সময় ধরে যে তারা দাবি দাওয়াগুলো নিয়ে তারা যে সড়কে অবস্থান করেছিলেন, বিভিন্ন মানববন্ধন করেছেন, সেই 8 দফা দাবি নিয়েই তারা আজ তাদের আনুষ্ঠানিক পূর্বনীতির। তপু, আপনাকে ধন্যবাদ। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে কুল বাগান ভাগ্য বদলে দিয়েছে সামিউল হকের। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কুল চাষ করে ভাগ্য ফেরেছে তার, এতে স্বচ্ছতাও। 40 বিঘা জমিতে নানা জাতের কুল চাষ করছেন এই উদ্যোক্তা। তার বাগানে এখন শোভা পাচ্ছে থোকায় থোকায় কুল। তার এই সাফল্য দেখে স্থানীয় অনেকেই আগ্রহী হচ্ছেন কুল চাষে। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, আর জানাচ্ছেন আশিফুর রহমান সাগর। 5 বছর আগে ইরাক থেকে দেশে ফিরে এসে কি করবেন ভেবেই পাচ্ছিলেন না সামিউল হক। এমন সময় ইউটিউবে কুল চাষ দেখে উদ্বুদ্ধ হন তিনি। 16 বিঘা জমিতে গড়ে তোলেন কুল বাগান। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডাইংপাড়ায় 40 বিঘা জমিতে নানা জাতের কুল চাষ করছেন তিনি। খুঁজে পেয়েছেন আয়ের নতুন পথ। আমি এক আত্মীয়র সাথে পরামর্শ করি, তিনি আমাকে উৎসাহ দেন এবং আমি তাকে সাথে নিয়ে বরই চাষ করি। প্রথমে 16 বিঘা চাষ করি, তারপরে পর্যায়ক্রমে 40 বিঘা করতেছি। পাইকাররা 70 থেকে 80 টাকা কেজি দরে কিনে নেন এসব কুল। এ পর্যন্ত ফল বিক্রি করা হয়েছে প্রায় 20 লাখ টাকার। আরও অন্তত 30 লাখ টাকার ফল বিক্রি হবে বলে জানালেন সামিউল। সব খরচ বাদ দিয়ে কমপক্ষে 30 লাখ টাকা লাভের আশা এই কৃষি উদ্যোক্তার। যারা বেকার তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেকার না থেকে কৃষিকাজে উদ্যোক্তা হন এবং দেশের সম্পদে পরিণত হন। সামিউলের এমন সাফল্য এলাকায় বেশ সাড়া ফেলেছে। স্থানীয় অনেকেই দেখতে আসছেন তার বাগান এবং আগ্রহী হচ্ছেন কুল চাষে। সামিউল ভাইয়ের একটি বড়ের বাগান আছে, তাই দেখতে এসেছি। বাগানটা পুরোটাই আমি দেখলাম, ঘুরলাম এবং বিভিন্ন জাতের কুল আছে সেটা আমি খেয়েও দেখলাম। এই বাগানে 2 থেকে 3 বছর যাবত কাজ করি এবং আমার সাথে সাথে আরো 20-25 জন কাজ করে। প্রান্তিক পর্যায়ে এমন উদ্যোগ সৃষ্টি করেছে কর্মসংস্থানের। আমি এই বাগানে কুল কিনি, আমি কুলের ব্যবসা করি, চালানা পাটি। চট্টগ্রাম, ঢাকা সহ অন্য জেলা থেকে পাইকার এসে আমাদের বড়ইগুলো কিনে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন বাগান গড়ে তুলতে কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয় বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। যারা তরুণ কৃষি উদ্যোক্তা, আমার কাছে মনে হয় তাদের জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে উনি ধরা দিয়েছেন। কৃষি বিভাগের হিসাবে এবছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় 535 হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। কোনো নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশের কল্যাণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ হবে বলে নয়াদিল্লিকে ইঙ্গিত দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন দেশটির কংগ্রেস নেতা শশী থারুর। নয়াদিল্লিতে বিদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন ফরেন করেসপন্ডেন্স ক্লাবে ভারতের প্রবীণ সাংবাদিক KV প্রসাদের ইন্ডিয়ান পার্লামেন্ট শেপিং ফরেন পলিসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম NDTVর অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে এই মন্তব্য করেন তিনি। শশী থারুর বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনূস বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হাল ধরেছেন। এটা খুবই ইতিবাচক ঘটনা। সে কারণে বাংলাদেশে যা ঘটেছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে। Mohammad Yunus has taken over. That's a very good sign. He's a highly respected figure who would certainly contribute to stability in Bangladesh. Stability is in our interest, and therefore I hope and pray that under his leadership we will find that the people of Bangladesh will once again find peace. As far as India is concerned, we should stand with the people of Bangladesh. Let us hope that they will have a chance to determine their own political destiny. The student leaders who ignited these protests, they apparently wanted an elder figure to be the presiding deity over the transition, and that's Mohammad Yunus's role. বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উদ্যোগে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উদ্বোধন হলো 3 দিন ব্যাপী 16তম এশিয়া ফার্মা এক্সপো 2025। আয়োজনে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, বাংলাদেশ সহ পৃথিবীর 32টি দেশের 800টি কোম্পানি অংশগ্রহণ করেছে। এই আয়োজনের মাধ্যমে দেশি বিদেশি উদ্যোক্তাদের ঔষধ শিল্প সংক্রান্ত আধুনিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং কাঁচামাল সম্পর্কে বিস্তারিত জানান সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প, গৃহায়ন এবং গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, জাতীয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামীম হায়দার। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টায় এই সময়ে এশিয়া ফার্মা এক্সপো শেষ হবে 14 ফেব্রুয়ারি। এবার পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টার সিটিকে 3-2 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 পথে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। খেলার 85 মিনিটে পর্যন্ত 2-1 গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের জাদুতে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। আরেক ম্যাচে ব্রেস্টের বিপক্ষে 3-0 গোলে জিতেছে পিএসজি। রিপোর্ট SM আশরাফের। 19 মিনিটেই ইতিহাদ কেঁপে উঠল। আর্লিং হল্যান্ড সিটি সমর্থকদের উৎসবে ভাসালেন। 6 মিনিটের ব্যবধানে ভিনিসিয়াস জুনিয়রের রকেট গতির শট নাড়িয়ে দেয় সিটির গোলপোস্ট। সমতায় ফিরতে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। একাঞ্জির হেড উড়ে যায় পোস্ট ঘেঁষে। এরপর হল্যান্ডকেও গোল বঞ্চিত করে রিয়ালের পোস্ট। 60 মিনিটে এমবাপ্পের নিয়ন্ত্রণহীন শটও যেভাবে ম্যান সিটির জাল খুঁজে নিয়েছে তা বিশ্বাস করতে কষ্ট হয়েছে রিয়াল ফুটবলারদেরও। আক্রমণ পাল্টা আক্রমণে চোখ জোড়ানোর ফুসরত পাচ্ছিলেন না সমর্থকরা। এরই মধ্যে পেনাল্টি গোলে হল্যান্ড এগিয়ে নেন পেপ গার্দিওলার দলকে। কিন্তু কে জানতো এই উৎসব শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে না স্বাগতিক শিবির। 86 মিনিটে ব্রাহিম দিয়াজ আর ইনজুরি সময়ে জুড বেলিংহামের গোলে কপাল পড়ে ম্যানচেস্টার সিটির। SM আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, সব অপরাধীদের বিচার করা হবে বলে প্রধান উপদেষ্টা। বিদেশি সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ জনদাবি নিয়ে দেশ জুড়ে বিএনপির 8 দিনের কর্মসূচি শুরু। 6 জেলায় সমাবেশ আজ। মিডিয়ার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আইনের ঊর্ধ্বে গিয়ে মুক্তি না দেওয়ার আহ্বান শহীদ সেনা পরিবারের সদস্যদের। অবিলম্বে হত্যাকারীদের বিচার দাবি। এক মাসেও খোঁজ মেলেনি অভিমান করে ঘর ছাড়া কলেজ ছাত্রী শেফার। কোনো কুল কিনারা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। এবং যমুনা রেল সেতু দিয়ে আজ থেকে শুরু হলো ট্রেন চলাচল, উচ্ছ্বাসিত যাত্রীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।